অঙ্কুরোদ্গম হতে শুরু করে বৃক্ষে রূপ নেওয়া অবধি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব, যেখানে আমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা হবে। তাহলে এবারে মূল আলোচনায় আসি। প্রথমেই আমরা দর্শন ও শ্রবণ করব হোমিওপ্যাথি মেট্রিয়া মেডিকার শ্রুতিকাগার। যুগে যুগে এই পৃথিবীতে এমন কিছু মহামানবের আবির্ভাব ঘটে যাদের জীবন ও জীবন দর্শন, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তন ঘটায় এবং মানব সভ্যতার প্রীতি ও কল্যাণের পথ ধরে এগিয়ে চলে। মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এমনই এক বিপ্লবী যুগ অবতার। অসাধারণ প্রজ্ঞা ও প্রতিভার অধিকারী এই মহামানবের স্বপ্ন ছিল চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে রোগার্ত মানুষের সেবা করা এবং তা দ্বারা সৃষ্টিকর্তার সৃষ্টিকে রক্ষা করে এ জীবনে শুধু সফল হওয়া নয়, বরং সার্থকতার শিখরে পৌঁছানো। এই উদ্দেশ্যেই চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে 1779 খ্রিস্টাব্দে জার্মানির অ্যানলার্জেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে এমডি ডিগ্রি অর্জন করেন। খুব দ্রুত তিনি চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেন, কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ পরিণাম দেখে তিনি শিহরিত হয়ে ওঠেন। এতে কোনো রোগেই প্রকৃতপক্ষে আরোগ্য হয় না। যে কোনো ভাবে রোগ প্রশমিত করা হয় বা চাপা দেওয়াই এর প্রধান লক্ষ্য। একটি রোগে অসংখ্য ঔষধের সংমিশ্রণ ও প্রয়োগ করা ছাড়া রক্তমক্ষণের জন্য শিরা কাটা, জোক লাগানো প্রভৃতি অমানবিক পদ্ধতিও প্রচলিত ছিল তৎকালীন সময়। এ কথায় রোগ হলে রোগী ধনে প্রাণে শেষ হয়ে যেত। অন্যদিকে ঔষধ ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠত। কাজেই চিকিৎসার নামে মানুষের ভয়াবহ অনিষ্ট সাধন করা থেকে অব্যাহতি পেতে তিনি এই বর্বর চিকিৎসা প্রথা পরিত্যাগ করেন। কিন্তু এতেও এই মহামানব ক্ষান্ত হলেন না। তার মনে জাগ্রত হলো এমন এক প্রশ্ন যে করুণাময় সৃষ্টিকর্তার এমন অভিপ্রায় থাকতেই পারে না যে তার What a soothing সন্তান sound. রোগাক্রান্ত হয়ে রোগ যন্ত্রণায় অসহায় ভাবে আর্তনাদ করবে, অথচ তার দ্রুত ও স্থায়ী নির্মল আরোগ্য বিধানের জন্য কোনো সহজ সরল ও শাশ্বত পথ থাকবে না। তাহলে কি তাহলে কি সেই পথ? সেই মহাসত্যের অনুসন্ধানে তিনি নিজেকে উৎসর্গ করেন। তিনি দেশ বিদেশের চিকিৎসা বিষয়ক বিভিন্ন শাস্ত্রের গবেষণায় আত্মনিয়োগ করেন। বহু ভাষাবিদ হ্যানিম্যান তখন দেশ বিদেশের বিভিন্ন গ্রন্থের অনুবাদ করে জীবন ও জীবিকা নির্বাহ করছিলেন। এমনি ভাবে 10টি বছর কেটে গেল। এলো 1790 খ্রিস্টাব্দ। চিকিৎসা বিদ্যার ইতিহাসে এটি এক বিশেষ স্মরণীয়। প্রকৃতি রাজ্যে অহরহ কত ঘটনাই না ঘটে, কিন্তু সত্য সন্ধানী বিজ্ঞানীর চোখে কোনো সাধারণ ঘটনা অসীম ব্যঞ্জনা নিয়ে হাজির হয়, যা মানুষের চিন্তা জগতে এক বিপ্লবাত্মক পরিবর্তন নিয়ে আসলো। গাছ থেকে আপেল পড়া সাধারণত একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু নিউটনের নিকট এই সাধারণ ঘটনাই অসীম ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয় এবং মধ্যাকর্ষ শক্তির নীতি আবিষ্কৃত হয় এবং পদার্থবিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। ঠিক এমনি একটি ঘটনা হ্যানিম্যানের জীবনেও ঘটে।
তিনি তখন চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম কালেনের বিখ্যাত মেটেরিয়া মেডিকা বইটি ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করছিলেন। সেখানে তিনি লক্ষ্য করলেন যে সিনকোনা কম্পজ্বরের মহা ঔষধ বলে উল্লেখ করা আছে, এবং এও উল্লেখ করা আছে যে সিনকোনার তিক্ততার জন্যই এই আরোগ্য ক্রিয়া সাধিত হয়। কিন্তু মহাত্মা হ্যানিম্যান কালেনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারলেন না। অনেক ঔষধেই তো তিক্ততা আছে, কিন্তু সেগুলো তো কম্পজ্বর সারাতে পারে না। তিনি তখন এর সত্যতা যাচাই করার জন্য সিনকোনা অধিক মাত্রায় সেবন করলেন। কিছুক্ষণের মধ্যেই কম্পন জ্বর উপস্থিত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি তখন আবারও ওই সিনকোনার রসেই ক্ষুদ্র মাত্রায় সেবন করলেন। কিছুক্ষণের মধ্যেই তার কম্পজ্বর অন্তর্হিত হয়ে গেল। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। আবার পরীক্ষা করলেন। একই ঘটনা ঘটতে থাকলো তার প্রতিবারের পরীক্ষায়। হ্যানিম্যানের মনে হলো, তবে কি সিনকোনার জ্বর উৎপাদন করার ক্ষমতাই তার জ্বর নিরাময়ের ক্ষমতা? তিনি তখন পৃথিবীর বিভিন্ন দেশের চিকিৎসা শাস্ত্রে উল্লেখিত বিশেষ বিশেষ রোগের বিশেষ বিশেষ আরোগ্যদায়ক ঔষধগুলোর তালিকা প্রণয়ন করেন, এবং সেগুলো নিজের ও তার কিছু নিকটজনের উপর প্রভিং করতে লাগলেন। সকল ক্ষেত্রে একই সত্য উন্মোচিত হলো, ভেষজের অন্তর্নিহিত রোগ উৎপাদিকা শক্তি তার আরোগ্যকারী শক্তি। যে ভেষজ যে রোগ সৃষ্টি করতে পারে, সেই ভেষজেই সেই রোগ আরোগ্য করতে পারে। দীর্ঘ 6 বছর ধরে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, বিশুদ্ধ পরীক্ষা এবং সংস্কার মুক্ত পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধ করার পর হ্যানিম্যান সেই মহাসত্য সম্বন্ধে স্থির এবং নিশ্চিত হলেন। 1796 খ্রিস্টাব্দে হ্যানিম্যান উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রোগ আরোগ্যের 700 পদের সন্ধান আমি জেনে গিয়েছি। সে পথ হলো সাদৃশ্যের পথ। যে ভেষজ সুস্থ দেহে যে রোগ সৃষ্টি করতে পারে, সেই ভেষজ সেই ধরনের রোগই আরোগ্য করতে সক্ষম। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। রোগের নির্মল আরোগ্য বিধানের জন্য প্রতিটি ক্ষেত্রে এমন একটি ঔষধ নির্বাচন করতে হবে যার সেই ধরনের রোগ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আরোগ্য বিধানের প্রাথমিক শর্ত হলো প্রতিটি ভেষজের রোগ উৎপাদিকা শক্তির পূর্ণ এবং বিশ্বস্ত তত্ত্ব সংগ্রহ করা। আর এ কাজ করা সম্ভব কেবলমাত্র সুস্থ মানুষের উপর পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে। হ্যানিম্যান এই দুরূহ কাজটি শুরু করেন। 1790 খ্রিস্টাব্দে সিনকোনা পরীক্ষার মাধ্যমে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার জন্ম হয়, এবং সিনকোনা বা চায়না হলো হোমিওপ্যাথির প্রথম ঔষধ। তারপর বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ঔষধের পরীক্ষামূলক বিস্তারিত বিবরণ প্রকাশ করতে থাকেন। 1811 1811 খ্রিস্টাব্দে হ্যানিম্যানের ম্যাটেরিয়া মেডিকা পিউরা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। তারপর বর্তমান সময় পর্যন্ত ম্যাটেরিয়া মেডিকার বিভিন্ন ধারায় বিকাশ ঘটতে থাকে, এবং ভবিষ্যতেও এই বিকাশ ধারা অব্যাহত থাকবে। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা হলো ভেষজের রোগ উৎপাদিকা শক্তির পূর্ণ বিবরণ সম্বলিত একটি গ্রন্থ। এই ছিল হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার সংক্ষিপ্ত পরিসরে জন্ম বৃত্তান্ত। তবে এই প্রসঙ্গে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা প্রথম আবিষ্কৃত হয়, পরে আবিষ্কৃত হয় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির দার্শনিক দৃষ্টিভঙ্গি, মায়াজম, অর্গানন অফ মেডিসিন ইত্যাদি। অথচ অন্যান্য চিকিৎসা শাস্ত্রের প্রথম চিকিৎসা পদ্ধতি পরে মেটেরিয়া মেডিকা আবিষ্কৃত হয়। এবারে আমরা
আলোচনা করব বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মেট্রিয়া মেডিকা প্রস্তুতকরণ পদ্ধতি নিয়ে। রোগের বিরুদ্ধে সংগ্রামী ঔষধ আমাদের প্রধান হাতিয়ার। কাজেই অস্ত্রের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান থাকা অত্যাবশ্যক। কোনো রোগীর ক্ষেত্রে কেবলমাত্র সেই ঔষধেই প্রয়োগ করতে হবে যা সুস্থ মানব দেহে সেই ধরনের রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে। হোমিওপ্যাথি ঔষধের রোগ সৃষ্টিকারী ক্ষমতায় রোগ আরোগ্যকারী ক্ষমতা। এটি হোমিওপ্যাথি মেট্রিয়া মেডিকার সঙ্গে রোগীর সাদৃশ্যতার মৌলিক চিত্র। ঔষধের রোগ সৃষ্টিকারী ক্ষমতা জানা যায় সুস্থ দেহে তার গুণাগুণ পরীক্ষার মাধ্যমে। একেই ড্রাগ প্রুভিং বলা হয়। হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন গ্রন্থের 105 থেকে 145 অনুচ্ছেদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারই আলোকে আমরা এখন ঔষধ পরীক্ষণের প্রধান শর্ত সমূহ সম্বন্ধে জানব। সম্পূর্ণ সুস্থ মানুষের উপর পরীক্ষা করতে হবে। ইঁদুর, গিনিপিগ প্রভৃতি চতুষ্পদ প্রাণীর উপর এই পরীক্ষা করা যাবে না। পরীক্ষণীয় ঔষধটি বিশুদ্ধ অবস্থায় প্রয়োগ করতে হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকারীর খাদ্য পানীয় সাধারণ হবে এবং এমন কিছু গ্রহণ করা যাবে না যাতে তার কোনো দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটাতে পারে। পরীক্ষাকারী অবশ্যই বুদ্ধিমান, দায়িত্বশীল এবং সত্যনিষ্ঠ হতে হবে। স্ত্রী ও পুরুষ উভয়ের উপর পরীক্ষা করতে হবে। ক্ষুদ্র মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হবে। বিভিন্ন মানুষের উপর পরীক্ষা করে ঔষধের গুণাগুণের ব্যর্থতা যাচাই করতে হবে। ঔষধ পরীক্ষা লব্ধ ঔষধের পরীক্ষা লব্ধ লক্ষণ পরীক্ষাকারীর শরীর ও মনে যখন যেমন ভাবে প্রকাশ পেতে থাকবে ঠিক তখন সেগুলো তার নিজের ভাষায় লিপিবদ্ধ করতে হবে। তদন্তকারী চিকিৎসক সেগুলো বারবার জিজ্ঞাসা করে প্রত্যেকটি লক্ষণের যথার্থতা যাচাই করে নেবে। তারপর এসব লক্ষণগুলো শরীরের গঠন প্রণালী অনুযায়ী অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত লিপিবদ্ধ করতে হবে। চিকিৎসক নিজের দেহেও এ সকল ঔষধের পরীক্ষা করবেন। এছাড়াও আত্মহত্যা বা অন্যকে হত্যা করার জন্য কিংবা ভুলবশত ভেষজ দ্রব্যসমূহ অধিক মাত্রায় গ্রহণ করার জন্য যে সকল লক্ষণ সমূহ উৎপন্ন হয় বলে টক্সিওলজি শাস্ত্রে লিপিবদ্ধ আছে, হ্যানিম্যানের ঔষধ পরীক্ষা লব্ধ লক্ষণগুলোর সঙ্গে তা হুবহু মিল পাওয়া গেছে বলে হ্যানিম্যান উল্লেখ করেছেন। এভাবেই মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বহু সংখ্যক একক ঔষধের পরীক্ষা লব্ধ প্রকৃত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য লক্ষণাবলী সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ করে যে অমর গ্রন্থটি রচনা করেন তারই নাম মেট্রিয়া মেডিকা পিউরা। পরবর্তীকালে এর সঙ্গে ক্লিনিক্যাল লক্ষণ বা ক্লিনিক্যাল সিমটম যুক্ত হয়। ক্লিনিক্যাল লক্ষণ হলো সে সকল লক্ষণ যেগুলো ড্রাগ প্রুভিং এ পাওয়া যায়নি কিন্তু রোগী চিকিৎসায় তাদের যথার্থ বারবার সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় ফসফরাসের একটি বৈশিষ্ট্যজ্ঞাপক লক্ষণ উল্লেখ্য। এটি ডাক্তার লিপি প্রথম লক্ষ্য করেছিলেন। লক্ষণটি হলো ঠান্ডা জল পেটে গিয়ে গরম হওয়ার পর বমি হয়ে যাওয়া। এভাবে সারা বিশ্বে শত শত হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা ঔষধের যাবতীয় লক্ষণ সংগ্রহ, বিশ্লেষণ এবং যুক্তিসঙ্গতভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা রচনা হতে লাগলো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রায় সুদীর্ঘ 214 বছরের মধ্যেও কোনো ঔষধের কোনো ভুল লক্ষণ ভুল বলে প্রমাণিত হয়নি। কিন্তু হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা গুণগত মান, ক্রিয়াপরিধি এবং ঔষধের সংখ্যায় উত্তরোত্তর সমৃদ্ধ হয়েই চলছে এবং চলবে। অ্যালেনের ইনসাইক্লোপিডিয়া অফ পিওর মেটেরিয়া মেডিকা 10 খণ্ডে এবং হেরিং এর গাইডিং সিমটম 10 খণ্ডে প্রকাশিত হয়।
পরবর্তীকালে নতুন নতুন তথ্য নিয়ে এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের মেটেরিয়া মেডিকা রচিত হতে থাকে। তাতে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা কেবল মাত্র যে ঔষধের এক মূল্যবান তথ্য ভাণ্ডারে উঠেছে তা নয়, বরং এক উন্নত চিকিৎসা সাহিত্যেও পরিণত হয়েছে। এবার আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার ক্রমবিবর্তন ও শ্রেণীবিভাগ নিয়ে। মেটেরিয়া মেডিকা পড়ার প্রধান উদ্দেশ্য হলো রোগীর জন্য একটি উপযুক্ত ঔষধ নির্বাচন করা। এই দুরূহ কাজটি সম্পন্ন করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন হয়। প্রত্যেক মেটেরিয়া মেডিকার নিজস্ব দর্শন ও গঠন বিন্যাস রয়েছে। হোমিওপ্যাথি মতে চিকিৎসা করতে হলে প্রত্যেক হোমিওপ্যাথ এর এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা একান্ত প্রয়োজন। চিকিৎসকগণের ঔষধ চিত্রের সুস্পষ্ট জ্ঞানের নিমিত্তে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা আমরা মোটামুটি ৬টি বিন্যাস দেখতে পাই। সেগুলো হলো: ১. পিওর মেটেরিয়া মেডিকা, ২. ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা, ৩. তুলনামূলক বা কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, ৪. ঔষধের চিত্রাঙ্কনমূলক বা হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার মেটেরিয়া মেডিকা, ৫. ঔষধের শরীরবৃত্তীয় রোগক্রিয়া অনুযায়ী মেটেরিয়া মেডিকা বা মেটেরিয়া মেডিকা অফ ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগ, ৬. বিশেষ উদ্দেশ্য সাধক মেটেরিয়া মেডিকা, স্পেশাল মেটেরিয়া মেডিকা। নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের নিমিত্তেই এগুলো রচিত হয়, কাজেই এগুলো নানা প্রকারের হয়ে থাকে। এবারে আমরা উপরে উল্লেখিত মেটেরিয়া মেডিকা সম্বন্ধে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। মেটেরিয়া মেডিকা, পিওর মেটেরিয়া মেডিকা, যে গ্রন্থে বহু সংখ্যক একক ঔষধ হ্যানিম্যান নির্দেশিত পদ্ধতিতে বহু সংখ্যক সুস্থ নরনারীর উপরে পরীক্ষা ও যাচাই বাছাই করার পর প্রাপ্ত প্রকৃত বিশুদ্ধ নির্ভরযোগ্য লক্ষণাবলী সহজ সরল ও প্রাঞ্জল ভাষার সুনির্দিষ্ট রীতি অনুসরণ করে শরীরবৃত্তীয় ধারা অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাকেই বিশুদ্ধ মেটেরিয়া মেডিকা বলা হয়। এজন্যই হ্যানিম্যান রচিত মেটেরিয়া মেডিকা গ্রন্থটিকে হ্যানিম্যান মেটেরিয়া মেডিকা পিউরা নামকরণ করেছেন। পরবর্তীকালে এভাবে আরো ঔষধ পরীক্ষা করা হয়। রোগীর চিকিৎসাকালীন কিছু কিছু প্রমাণ্য লক্ষণও এর সঙ্গে যুক্ত হয়। মানুষের উপর বিক্রিয়াজাত বিভিন্ন প্রমাণ্য লক্ষণ যা মৃতদেহ ময়না তদন্তে জানা গিয়েছে তাও এর সঙ্গে সংযুক্ত হয়। এভাবে প্রমাণ্য লক্ষণ সমূহ নিয়ে বিশুদ্ধ মেটেরিয়া মেডিকা রচিত হতে থাকে। এভাবে অ্যালেনের ইনসাইক্লোপিডিয়া অফ পিওর মেটেরিয়া মেডিকা 10 খণ্ডে রচিত এবং হেরিং এর গাইডিং সিম্পটম 10 খণ্ডে প্রকাশিত হয়। ব্রিটিশ হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক এর যৌথ উদ্যোগে এখন যাচ্ছি সাইক্লোপিডিয়া অফ ড্রাগ প্যাথোজেনেসিস সংকলিত ও প্রকাশিত হয়। কেন আসবি? এগুলো বিশুদ্ধ মেটেরিয়া মেডিকার অন্তর্গত এবং উদাহরণ। এবার আসা যাক ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা সম্বন্ধে। চিকিৎসা কাজে সহজেই ব্যবহার করা যায় এমন ঔষধের লক্ষণগুলোকে সেভাবে বর্ণনা করে এ ধরনের মেটেরিয়া মেডিকা রচনা করা হয়। ঔষধ পরীক্ষাকারী বা প্রুভার লক্ষণের বর্ণনা করতে যে শব্দ ব্যবহার করেছেন তার উপর গুরুত্ব না দিয়ে লক্ষণের প্রকৃত ব্যঞ্জনাকেই কারেক্ট কনস্ট্রেশন অফ দ্য সিমটম কে গুরুত্ব দিয়ে এই ধরনের মেটেরিয়া মেডিকা রচিত হয়। যেমন জে.এইচ ক্লার্কের ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল মেটেরিয়া মেডিকা, টি.এফ অ্যালেনের হার্ডবুক অফ মেটেরিয়া মেডিকা, উইলিয়াম বোরিকের ম্যানুয়াল অফ মেটেরিয়া মেডিকা উদাহরণ। এবারে আমরা আসি তুলনামূলক মেটেরিয়া মেডিকা বা কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা সম্বন্ধে। এ ধরনের মেটেরিয়া মেডিকা বিভিন্ন ঔষধের লক্ষণাবলীর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করা হয়েছে। এফ.এ. ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা গ্রন্থে ঔষধগুলোকে তাদের
বোটানিক্যাল এবং জুওলজিক্যাল পরিবার ও কেমিক্যাল কোথায় গ্রুপ গেল? অনুযায়ী সাজিয়ে তাদের লক্ষণাবলীর এখন কি সাদৃশ্য বলে দিন? এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন। তুই সে খাবি বলে জন্য কামড়াস না। কম্পারেটিভ মেট্রিয়া মেডিকা ফেরিংটন, কম্পারেটিভ মেট্রিয়া মেডিকা ফর স্টুডেন্ট, ডাক্তার সমীর এবং ডাক্তার ভার্মা। আচ্ছা, তারপরে আমাদের বাংলাদেশের বহুল পরিচিত আবু হোসেন সরকারের কম্পারেটিভ মেট্রিয়া মেডিকা। এবারে বর্ণনামূলক মেট্রিয়া মেডিকা বা ঔষধের চিত্রাঙ্কনমূলক মেট্রিয়া মেডিকা, হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার যাকে বলা হচ্ছে। জেমস টাইলার কেন্ট তার লেকচার অন মেট্রিয়া মেডিকা গ্রন্থে ঔষধগুলোকে রুগ্ন মানুষের জীবন্ত প্রতিরূপ বর্ণনা করেছেন। এতে তিনি রোগীর মনের অবস্থা, ভালো লাগা, মন্দ লাগা, বুদ্ধিবৃত্তি, খাদ্য ও পানীয়, ইচ্ছা অনিচ্ছা, কষ্টসমূহের বৃদ্ধি ও উপশম সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি ব্যাপক লক্ষণ থেকে শুরু করে স্থানিক লক্ষণে শেষ করেন। এতে লক্ষণ সর্বস্ব মেট্রিয়া মেডিকা মানুষের জীবন কাহিনীতে রূপান্তরিত হয়, যাতে করে মেট্রিয়া মেডিকা শেখা ও মেট্রিয়া মেডিকা চিকিৎসা কার্যে যথাযথ প্রয়োগ করা চিকিৎসকদের জন্য সহজসাধ্য হয়। এ পদ্ধতিকে আরো সার্থকভাবে রূপায়িত করেছেন এমএল ট্রাইলার তার হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার গ্রন্থে, জর্জ ভিতলকাস তার অ্যাসেন্স অফ মেট্রিয়া মেডিকা গ্রন্থে, নীলমণি ঘটক তার হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা গ্রন্থে এবং নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার ঔষধ পরিচয় গ্রন্থে। এবারে আসা যাক ঔষধের শারীরবৃত্তীয় রোগস্ক্রিয়া অনুযায়ী মেট্রিয়া মেডিকা বা মেট্রিয়া মেডিকা অফ ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগ। রিচার্ড হিউজেস, উইলিয়াম এস বার্ট, ব্ল্যাকউড প্রমুখ শিক্ষাবিদগণ মানুষের দেহে ঔষধের শারীরবৃত্তীয় ক্রিয়াজাত লক্ষণ এবং ক্লিনিক্যাল লক্ষণ অনুযায়ী মেট্রিয়া মেডিকা রচনা করেন এবং ওগুলোই উক্ত মেট্রিয়া মেডিকার উৎকৃষ্ট উদাহরণ স্বরূপ। এবারে আসি বিশেষ উদ্দেশ্য সাধক মেট্রিয়া মেডিকা বা স্পেশাল মেট্রিয়া মেডিকা সম্বন্ধে। চিকিৎসা কার্যে দক্ষতার সঙ্গে দ্রুত কাজে লাগানো যায় এরূপ দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের মেট্রিয়া মেডিকা তৈরি হতে শুরু হলো এবং এখনো হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মেট্রিয়া মেডিকা হলো রোগ অনুযায়ী মেট্রিয়া মেডিকা, দ্য হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স অফ মেট্রিয়া মেডিকা, এ টেক্সট বুক অফ গাইনোকোলজি, দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড পিকচার অফ হোমিওপ্যাথি বাই হেনরি গারেন্সি, থেরাপিউটিক্স অফ রেসপিরেটরি অর্গান বাই ওভার বাই অ্যালেন ইত্যাদি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রচিত মেট্রিয়া মেডিকা: ডাক্তার বিজয় কুমার বসুর মানসিক লক্ষণে মেট্রিয়া মেডিকা, ও এ জুলিয়ানের মেট্রিয়া মেডিকা, মেট্রিয়া মেডিকা অফ দ্য নোশটস অ্যান্ড সার্কোটস, ডাক্তার প্যাটারসন বাওয়েল নোশট মেট্রিয়া মেডিকা, ডাক্তার এস সি ঘোষের ড্রাগ অফ হিন্দুস্তান, ডাক্তার এ বি ন্যাশের লিডার্স, ডাক্তার এইচ সি অ্যালেনের কিনোটস অ্যান্ড লিডিং রেমিডিস ইত্যাদি। প্রতিটি রোগীর ক্ষেত্রে সর্বাপেক্ষা উপযুক্ত ঔষধ নির্বাচন করার কাজটি সম্পন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মেট্রিয়া মেডিকা রচিত হচ্ছে, যার দরুন বর্তমানে হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা এক উন্নত চিকিৎসা সাহিত্যে পরিণত হয়েছে। এ সকল মেট্রিয়া মেডিকা গুলো হতে চিত্তাকর্ষক, জ্ঞান উদ্দীপক এবং বাস্তবিক ও চিকিৎসা কার্যে সার্থকভাবে প্রয়োগে সহজসাধ্য করার লক্ষ্যে উক্ত মেট্রিয়া মেডিকা গুলো হতে চিকিৎসকগণকে এক একটি মানুষের রূপ উদ্ঘাটন করতে হবে, যাতে করে মেটেরিয়া মেডিকার ঔষধগুলোকে আমাদের চারপাশের অতি পরিচিত মানুষ রূপে চিত্রায়িত করতে পারি।
তাতে করে রোগীর চিকিৎসাকালে আমাদের রোগীতে মেটেরিয়া মেডিকার ঔষধগুলোর প্রতিরূপ প্রত্যক্ষ করা সহজ হয় এবং সদৃশ্য নীতির সার্থক প্রয়োগে রোগীর পূর্বেকার স্বাস্থ্য সমুজ্জ্বল জীবনে ফিরে যেতে সম্ভব হয়। এবারে আমরা অবলোকন করব হোমিওপ্যাথির ঔষধ জগৎকে। হোমিওপ্যাথির ঔষধ যা থেকে তৈরি সেই পদার্থের নিজ বৈশিষ্ট্য ঔষধেই প্রস্ফুটিত হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। প্রতিটি পদার্থ যেহেতু নিজ বৈশিষ্ট্যের অন্যান্য, নিজ বৈশিষ্ট্যে অনন্য, এজন্য প্রতিটি ঔষধও নিজ বৈশিষ্ট্যে অনন্য। তাই এটি কখনো অন্যটির বিকল্প হতে পারে না। তাই একটি কখনো অন্যটির বিকল্প হতে পারে না। আর এই স্বাতন্ত্রতাই বা ইন্ডিভিজুয়ালিটি হলো বিশ্ব প্রকৃতির মূলের রহস্য। হোমিওপ্যাথি যেহেতু প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত, কাজেই এরও মূল কথা স্বাতন্ত্র বা ইন্ডিভিজুয়ালিটি। হোমিওপ্যাথিক ঔষধের স্বাতন্ত্র সার্থকভাবে উপলব্ধি করতে হলে আমাদের ঔষধের উৎসের সন্ধানে অবশ্যই যেতে হবে। আর কি বিচিত্র সে জগৎ! বিশাল মহীরুহ থেকে পর্বত, শৈবাল, সাপ, মাকড়সা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটপতঙ্গ, সোনা, রূপা, তামা, লোহা, বালুকণা সহ গনোরিয়া, সিফিলিস, ডিপথেরিয়া প্রভৃতি মারাত্মক রোগ বিষ, বিদ্যুৎ চুম্বক শক্তি, এমনকি সুস্থ দেহের গ্রন্থিস থেকেও হোমিওপ্যাথিক ঔষধ তথা সঞ্জীবনী সুধা প্রস্তুত করা হয়ে থাকে। অর্থাৎ এমন পদার্থ খুব কম আছে যাতে ভেষজ গুণ নেই। হোমিওপ্যাথিতে এই ঔষধ জগৎকে মোটামুটি 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1. উদ্ভিজ্জ জগৎ, ভেজিটেবল কিংডম। 2. প্রাণী জগৎ, অ্যানিম্যাল কিংডম। 3. খনিজ জগৎ, মিনারেল কিংডম। 4. রোগজ জগৎ, নোসট। 5. গ্রন্থির জগৎ, সার্কট। 6. শক্তির জগৎ, ইম্পন্ড্রেভিয়াল। উদ্ভিদ জগৎ, ভেজিটেবল কিংডম। এই বিশ্ব প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী দুই সজীব বস্তু। পৃথিবীতে মানুষের জন্মকাল থেকে এদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। স্মরণাতীত কাল থেকে মানুষ রোগের হাত থেকে মুক্তি পেতে উদ্ভিদের সাহায্য নিয়েছে। প্রকৃতপক্ষে তখনকার বিজ্ঞজনদের দৃঢ় বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা তার সৃষ্ট জীবকে রোগের হাত থেকে বাঁচাবার জন্য তার আশেপাশের গাছগাছড়ার মধ্যেই ঔষধের উপকরণ রেখে গিয়েছেন বা রেখে দিয়েছেন। যার চোখে, যার চোখ আছে কেবলমাত্র সেই তা দেখতে পারে। এ ধারণা থেকেই ডক্টরেন অফ সিগনেচারের উদ্ভব। এর মূল কথা হলো পদার্থের বাইরের রূপ ও ভৌত ক্রিয়া, ফিজিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রপার্টিস থেকে তার ভেষজ গুণ সম্বন্ধে ধারণা করা। যেমন যে সকল বস্তু দেখতে লাল সেগুলোর রক্তের উপর ক্রিয়া করে, যেগুলোর স্বাদ তিক্ত সেগুলো লিভারের উপর ক্রিয়া করে। আজও আমরা বৃহত্তর পটভূমিকায় এ সকল অমৃতর সত্য প্রত্যক্ষ করে থাকছি। গাছপালা, ফুল ফলের আকৃতি, প্রকৃতি, রং, স্বাদ প্রভৃতির সঙ্গে রোগাক্রান্ত মানুষের কি অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায়। পালসিটিলা লতানো গাছের ডালে ডালে বিভিন্ন রঙের ফুল মৃদুমন্দ বাতাসে কেমন হেলে দুলে নাচে, কেমন করে ক্ষণে ক্ষণে তার রং বদলায়। এ থেকেই আমরা সহজেই ধারণা করতে পারি যে রোগী এবং যে রোগের স্বভাব পরিবর্তনশীল পালসিটিলা ঔষধেই তার সদৃশ্য দৃষ্টিতে পাওয়া যাবে। এমনি ভাবে তেতো নাক্স ভূমিকা পেটের রোগে, চায়না ম্যালেরিয়ার রোগে, বেলিস পেরেনিস পামস্কানোতে, অ্যাকোনাইট প্রদাহিক টিরার প্রথম অবস্থায়, আর্নিকা আঘাতের রোগে, স্টাফাইসেগ্রিয়া ধারালো অস্ত্রের আঘাতে এবং ভিস্কামালবাম টিউমার, ক্যান্সার ইত্যাদি মারণ ব্যাধিতে সাদৃশ্য ঔষধ রূপে বিবেচিত হতে পারে। আসলে
গাছপালার আকৃতি, প্রকৃতি, রং, রস এবং জীবনের বৈচিত্র্য মানুষের রুগ্ন অবস্থার প্রকৃতির সঙ্গে এমন ঘনিষ্ঠ সাদৃশ্য নিয়ে হাজির হয়েছে যে তাকে রোগীর সাদৃশ্য উদ্ঘাটন করাই যেন প্রকৃত চিকিৎসকের মূল লক্ষ্য। উদ্ভিদ জগতের অন্তর্গত ঔষধগুলোর সংখ্যা সর্বাধিক। এদের মধ্যে কয়েকটি হলো অ্যাকোনাইট, ইথুজা, আর্নিকা, ইউফ্রেশিয়া, ব্রায়োনিয়া, বেলেডোনা, ব্যালিস পেরেনিস, চায়না, চেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস, কলোসিন্থো, কার্বোভেস, ড্রোসেরা, ডালকামারা, ইপিকাক, ইগনেশিয়া, জেলসিনিয়াম, হাইড্রাস্টিস ক্যানান্ডেন্সিস, হাইপেরিকাম, লাইকোপোডিয়াম, মিলিফোলিয়াম, নাক্স ভমিকা, অপিয়াম, পালসেটিলা, ফাইটোলকা, রাস্টক্স, ভিরেট্রাম ইত্যাদি। প্রাণী জগৎ, অ্যানিম্যাল কিংডম। প্রাণী জগতের অন্যান্য জীবদের সঙ্গে মানুষের নানা বিষয়ে অনেক সাদৃশ্য রয়েছে। অসুস্থ অবস্থায় এ সাদৃশ্যতা আরো প্রকট হয়ে ওঠে। কাজেই এ জগৎ থেকে প্রস্তুতকৃত ঔষধ মানুষের রোগ অবস্থায় বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে হোমিওপ্যাথির সাদৃশ্য নীতি অনুযায়ী বিশেষ কার্য করতে হবে, তাতে আর আশ্চর্যের কি। মৌমাছির হুল ফোটানোর অভিজ্ঞতা আমাদের যেমন আছে, তেমনি তাদের স্বভাব এবং জীবনচক্র আমাদের জানা আছে। কাজেই কীটপতঙ্গের দংশনে কিংবা ঈর্ষাপ্রবণ অবিবাহিত মহিলার নানা উপসর্গে এপিস কার্যকর হবে, তাতে আর আশ্চর্যের কি। তেমনি ভাবে সন্দেহবাতিক বাচাল মহিলাদের নানাবিধ রোগে ল্যাকেসিস, যৌন দুর্বলতায় বিউফো, হৃদযন্ত্রের উপসর্গে ন্যাজা, করবাঙ্কল ও ম্যালিগন্যান্ট রোগে ট্যারেন্টুলা কার্যকর হবে, এটাই স্বাভাবিক। এই শ্রেণীর অন্তর্ভুক্ত ঔষধগুলোর কয়েকটি হলো অ্যাপিস, বথ্রোপস, বিউফো, ক্রোটেলাস, ক্যান্থারিস, ফর্মিকা রুফা, ল্যাকেসিস, মাইগেল, ন্যাজা, ভাইপেরা ইত্যাদি। খনিজ জগৎ, মিনারেল কিংডম। মানব দেহ তৈরি হয়েছে বিভিন্ন খনিজ পদার্থ এবং জল দিয়ে। উদ্ভিদের ও অবিচ্ছেদ্য অংশ হলো এই সকল খনিজ পদার্থ। খাদ্যদ্রব্যের মধ্যেও উদ্ভিদের এই খনিজ পদার্থ মানুষ তার পুষ্টি বৃদ্ধির জন্য গ্রহণ করে থাকে। এজন্য মানুষের সঙ্গে এ সকল ধাতুর সঙ্গে অদ্ভুত সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। রুগ্ন অবস্থায় এ সাদৃশ্য আরো প্রকট হয়ে ওঠে। যেমন দাম্ভিক মহিলাদের ক্ষেত্রে প্লাটিনা, অহংকারী বিষাদগ্রস্তদের ক্ষেত্রে অরাম্যেট, টেনশনগ্রস্তদের ক্ষেত্রে আর্জেট্রাম, খিঁচুনি সহ নীল হয়ে যাওয়ার ক্ষেত্রে কিউপ্রাম, বুদ্ধিমান দার্শনিক ব্যক্তি অথচ নিজেদের পোশাক অভ্যাস সম্বন্ধে উদাসীন ব্যক্তিদের ক্ষেত্রে সালফার, আবহাওয়া ও তাপমাত্রার তারতম্যে কাতর এবং শ্রাবপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে মার্কসল প্রায় প্রয়োজন হতে দেয়। এই শ্রেণীর অন্তর্গত ঔষধগুলোর অন্যতম হলো আর্জেট্টাম, অরাম্মেট, আর্সেনিকাম, ব্যারাইটাকার, কুপ্রাম, কোস্টিকাম, ক্যাম্ফর, ক্যালকেরিয়াকার, ক্যালকেরিয়া ফস, ফেরাম, মার্কসল, ন্যাট্রামিউর, ন্যাট্রাম সালফ, প্লাম্বাম, সাইলিশিয়া, ফসফরাস, জিঙ্কাম ইত্যাদি। রোগস জগৎ বা নোসোটস। রোগস জগৎ রোগাক্রমণের কোষকলায় যে পরিবর্তন হয় সেই পদার্থ থেকেই শক্তিকরণের মাধ্যমে ঔষধ তৈরি করা হয়। এগুলোতে রোগ শক্তির ক্রিয়া ও জীবনী শক্তির প্রতিক্রিয়ার পরিণাম প্রতিফলিত হয়। কাজেই এগুলো যে বিশেষ ধরনের রোগের প্রতিষেধক হিসেবেই কার্যকর হয় শুধু তা নয়, সেই ধরনের রোগ প্রবণতা যুক্ত মানুষের বিভিন্ন প্রকার রোগ যন্ত্রণায় শক্তিশালী ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়। যেমন ডিপথেরিনাম ডিপথেরিয়ার প্রতিষেধক হিসেবে, হাইড্রোফোবিনাম পাগলা কুকুরের কামড়ানোর পরবর্তী অবস্থা মোকাবেলায়, টিউবারকুলিনাম টিউবারকুলার ধাতু প্রতিকার ও প্রতিশোধক হিসেবে, সিফিলিনাম সিফিলিস মায়াজমের প্রতিকারার্থে, ম্যাডোরিনাম সাইকোটিক মায়াজমের প্রতিকারার্থে, কার্সিনোসিনাম ম্যালিগন্যান্ট প্রবণতার প্রতিকারার্থে, স্ট্রেপ্টোকক্কিন ও স্টাফাইলোকক্কিন সংক্রমণজাত অবস্থা প্রতিকারার্থে কার্যকরী ঔষধ রূপে প্রমাণিত হয়েছে। বর্তমান যুগে এ ধরনের ঔষধগুলোর
গুরুত্ব অপরিসীম। গ্রন্থির জগৎ সার্কট। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে আমাদের দেহে গ্রন্থিগুলোর অবদান অপরিসীম। সার্কোটগুলো এই ধরনের সুস্থ গ্রন্থিকোষ থেকেই প্রস্তুত করা হয়। কাজেই বিশেষ বিশেষ রোগ অবস্থার প্রতিকারার্থে এগুলো খুবই কার্যকর ভূমিকা রাখে। যেমন থাইরয়েড গ্রন্থির ক্রিয়ার গোলযোগের জন্য বিভিন্ন রোগে থাইরয়েডিনাম, অ্যাড্রিনালিন গ্রন্থির ক্রিয়া বিচ্যুতির জন্য অ্যাড্রিলিনাম, পিটুইটারি গ্রন্থির ক্রিয়া বিকৃতির জন্য পিটুইটারিনাম ইত্যাদি। তদ্রূপ কোলেস্ট্রিনাম, ইউরিক অ্যাসিড ইত্যাদি। শক্তির জগৎ। মানব দেহের দিনরাত বিরামহীনভাবে যে কর্মকাণ্ড চলছে, সেই ডাইনামিক স্তরের ক্রিয়ায় হোমিওপ্যাথির অধিকার। কাজেই বিভিন্ন ধরনের শক্তি, এনার্জি যে ঔষধ হিসেবে বিশেষ কার্যকর হবে, তাতে আর আশ্চর্যের কি। এজন্য রেডিয়াম, এক্স-রে, চুম্বক, বিদ্যুৎ প্রভৃতি থেকে প্রস্তুত ঔষধ বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ ঔষধ রূপে কার্যকর বলে প্রমাণিত হয়ে থাকে। এ থেকে আমরা জানতে পারলাম যে হোমিওপ্যাথির এই ঔষধ জগৎ কতটা বিস্ময়কর এবং জ্ঞানোদ্দীপক। যাই হোক, আমি আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। তাই আজকের আলোচনায় আমি আমার আলোচনার মাধ্যমে আমার উল্লেখিত বিষয়টি প্রথমেই পর্বে যতটুকু আপনাদের মাঝে সহজবোধ্য, সুন্দর ও সাবলীল ভাবে প্রাণজঞ্জল ভাষায় তুলে ধরতে পেরেছি, তা আপনাদের নিকট বিবেচ্য এবং বিচার্য। সবশেষে বলতে চাই যে এই দীর্ঘ সময় যে সকল শ্রদ্ধাভাজন স্যার ও ম্যামগণ আমার উপস্থাপনা শ্রবণ করেছেন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ এই যে আমি যদি আমার বক্তব্যের কোথাও কোনরূপ ত্রুটি সম্পন্ন তথ্য উপস্থাপন করে থাকি, তাহলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন, সংযোজন ও পরিমার্জন করিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করেই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনার ফরমালি এখানেই শেষ করছি। নমস্কার, আদাব।